হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামী রোববার ডুরান্ড কাপের ডার্বি, তো সেই ডার্বি থেকেই কিন্তু মোহনবাগানের সমস্ত প্লেয়াররা একসাথে মাঠে নামবে। এখনও অবধি তোমরা যদি দেখে থাকো, সমস্ত প্লেয়ার কিন্তু মাঠে নামেনি। যেমন দিমিত্রি পেটাটস মাঠে নামেনি বা জেমি ম্যাকলারেন, তারা কিন্তু মাঠে নামেনি। তবে আগামী ডার্বি থেকে কিন্তু এইসব প্লেয়াররা কিন্তু মাঠে নামবে। তো সেই ডার্বিতেই আমরা ধরে নিচ্ছি যে মোহনবাগানের ফুল স্কোয়াড তারা কিন্তু খেলবে, যেটা কিন্তু গত বছরও হয়েছিল। তাই জন্য এবছরের মোহনবাগানের ফুল স্কোয়াড নিয়ে তোমাদের সাথে একবার আলোচনা করে নিই। তোমরা জানো যে মোহনবাগান কিন্তু এবছর প্রায় 100 কোটি টাকার কাছাকাছি টিম গড়েছে, তেমনটাই কিন্তু ধারণা। এবং সেই 100 কোটি টাকার টিমে মোহনবাগান কিন্তু এবার ভালো ভালো বিদেশিদের নিয়ে এসছে, যেমন জেমি ম্যাকলারেনকে নিয়ে এসছে, বা দেশীয় প্লেয়ারদেরও কিন্তু ভালো ভালো সাইন করিয়েছে। আপুয়ার মতন প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে। তো এক নজরে দেখে নিই মোহনবাগানের এবছর যে সাইনগুলো করিয়েছে সেই সব প্লেয়াররা যারা আইএসএল খেলবে, ডুরান্ড কাপ খেলবে এবং সুপার কাপ খেলবে, তো সেই স্কোয়াডটা। তো প্রথমেই চলে আসি গোলকিপার পজিশনে। গোলকিপার পজিশনে আসলেই যে নামটার কথা বলতে হয় সে হচ্ছে বিশাল কায়েত। তো বিশাল কায়েতকে নিয়ে আলাদা করে তোমাদের কিছু জানানোর দরকার নেই। গত 2 মরশুম ধরে মোহনবাগানের গোলের নিচে অতন্দ্র প্রহরী এবং তিনি দুর্দান্ত ফুটবল খেলছেন এবং এবছরও তিনি কিন্তু সবার নজরে থাকবেন। এরপর চলে আসি যে পরের নামটা, তিনি হচ্ছেন ধীরাজ সিং। এবছরই মোহনবাগানে তাকে নিয়ে আসা হয়েছে এবং আসার পরই তিনি কিন্তু চোটগ্রস্ত হয়েছে। তবে আশা করা যাচ্ছে সেই চোট বেশি গুরুতর হবে না, তিনি কিন্তু খুব দ্রুতই মাঠে ফিরবেন। আর তার 3 নম্বর নামটা হচ্ছে আনোয়ার শেখ। শোনা যাচ্ছিল এই প্লেয়ারটি মোহনবাগান ছেড়ে কিন্তু গোয়াতে চলে যেতে পারেন, কিন্তু এখনও অবধি তিনি কিন্তু যাননি। এখনও তিনি মোহনবাগানেরই প্লেয়ার এবং যতদিন না তিনি যাচ্ছেন ততদিন কিন্তু তার নাম মোহনবাগানের রেজিস্টার্ড থাকবে। তাই জন্য আনোয়ার শেখের নামটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। আর চতুর্থ গোলকিপার হিসেবে থাকবেন সাইদ জাইদ। তো এই প্লেয়ারটিও কিন্তু একদম জুনিয়র দলের প্লেয়ার, এখনও অবধি সিনিয়র দলে সেভাবে সুযোগ পাননি। তো ভবিষ্যতে তিনি হয়তো সুযোগ পাবেন, সেইটাই কিন্তু আশা থাকবে। এরপর চলে আসি ডিফেন্সের কথায়। ডিফেন্স কিন্তু মোহনবাগান এবার অনেকটাই ঢেলে সাজিয়েছে। তোমরা জানো যে আনোয়ার আলীর একটা কেস চলছে, আনোয়ার আলী বেরিয়ে যাচ্ছে মোহনবাগান থেকে। সেই জায়গাটায় কিন্তু মোহনবাগান কীভাবে মেকআপ করে সেটাই কিন্তু দেখার। তো মোহনবাগান কিন্তু ডিফেন্সে 2জন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে এসছে। গতবারও ছিল 2জন সেন্ট্রাল ডিফেন্ডার, তবে এবার যাদের এনেছে তাদের প্রতি কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। প্রথমেই যার নাম বলবো তিনি হচ্ছেন টম অ্যালড্রাট। সেন্টার ব্যাকে খেলেন। তিনি কিন্তু স্কটল্যান্ড বা ইংল্যান্ড যে দুটোরই নাগরিকত্ব তার রয়েছে। তিনি অস্ট্রেলিয়ান এ লিগে খেলেছেন। তো এই প্লেয়ারটির তিনি কিন্তু অলরেডি 2টো ম্যাচ খেলেও ফেলেছেন মোহনবাগানের ডুরান্ডের জার্সি গায়ে। তো সেখানে টম অ্যালড্রাট কিন্তু খুব ভালো খেলেছেন। প্রথম দিন এসেই 48 ঘন্টার মধ্যে একটা ম্যাচ খেলেছেন এবং তারপর কিন্তু লাস্ট ম্যাচটা যেটা খেলেছেন সেখানে তিনি গোলও করেছেন। তো এই প্লেয়ারটিকে নিয়ে আলাদা করে নজর রাখতেই হচ্ছে এবং মোহনবাগান রক্ষণের প্রধান ভরসা কিন্তু তিনি হতে চলেছেন বলাই যায়। এরপর চলে আসি অ্যালবার্টো রড্রিগেজ। অ্যালবার্টো রড্রিগেজও কিন্তু খুব বেশি দিন হয়েছে আসেননি, তিনি এখনও মাঠে নামেননি। আশা করা হচ্ছে ডার্বিতেই তিনি মাঠে নামবেন। এই প্লেয়ারটির ওপরও যথেষ্ট ভরসা রয়েছে মোহনবাগানের। সামনে এফসি রয়েছে, সেখানে কিন্তু ACL 2, যেটা এফসির নাম চেঞ্জ হয়ে ACL 2 হয়েছে। তো সেখানে এই প্লেয়ারদের পারফরমেন্স দেখলেই বোঝা যাবে যে তারা কতটা উন্নত মানের প্লেয়ার এবং তিনি কিন্তু স্পেনের প্লেয়ার, 31 বছর বয়স। এরপর চলে আসি ভারতীয় যারা ডিফেন্ডার রয়েছে তাদের কথায়। প্রথমেই বলবো সৌরভ ভানওয়ালা। তিনি কিন্তু জুনিয়র দলের হয়ে CFL খেলছেন, তিনি জুনিয়র দলের হয়েই মেনলি এসছেন এবং ভবিষ্যতে যদি তিনি ভালো খেলেন তাহলে কিন্তু সিনিয়র দলের সুযোগ পাবেন। নেক্সট নাম বলবো যার নাম সুমিত রাঠি। সুমিত রাঠি কিন্তু দীর্ঘদিন ধরে জুনিয়র দলেই খেলছেন, সিনিয়র দলে সেভাবে সুযোগ পান না বা ফার্স্ট 11-এ সুযোগ পান না, রিজার্ভ বেঞ্চে থাকলেও। তো দেখা যাক এই মৌসুমে তার সুযোগ কতটা খোলে। তারপরে যার নাম বলবো দীপেন্দু বিশ্বাস। তিনিও কিন্তু জুনিয়র দলের প্লেয়ার, তবে গত মরশুমে আনোয়ার আলীর অনুপস্থিতিতে তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এবং তখন থেকে কিন্তু তিনি নজরে পড়ে গেছেন। তো দীপেন্দু বিশ্বাসকে নিয়ে এবারও কিন্তু প্রত্যাশা থাকবে মোহনবাগান সমর্থকদের। তার নেক্সট নাম বলবো, তার নাম হচ্ছে রাজ বাসপরে। তিনি কিন্তু সিনিয়র দলে খুব একটা সুযোগ পান না, জুনিয়র দলেই মেনলি খেলেন এবং এই প্লেয়ারটি যদি কোনো প্লেয়ার যদি অফ থাকে সেক্ষেত্রে এই প্লেয়ারগুলোর সুযোগ আসে, তখন কিন্তু এদেরকে প্রমাণ করার একটা চেষ্টা থাকে। তো দেখা যাক রাজ বাসপরকে ISL এ রেজিস্টার্ড করানো হয় কি না। এরপর যার নাম বলবো তিনি তো সুভাশিস বোস, মোহনবাগানের ক্যাপ্টেন ছিলেন। তো তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, জাতীয় দলের প্লেয়ার, লেফট ব্যাক পজিশনে খেলেন এবং দুর্দান্ত ফুটবল গত মরশুমেও খেলেছেন। আশা করা যাচ্ছে সেই একই ফর্ম কিন্তু এবছরও তিনি ধরে রাখবেন। নেক্সট যার নাম বলবো তিনি হচ্ছেন আমানদীপ। আমানদীপও লেফট ব্যাকে খেলেন। সুভাশিস বোস যদি কোনো কারণে অফ থাকেন তখন কিন্তু আমানদীপের ডাক পড়ে এবং আমানদীপ কিন্তু লাস্ট মরশুমে 2-1টা ম্যাচ খেলেছেন। তো সেখানে তিনি কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন। তো প্রপার গেম টাইম তিনি পান না ঠিকই, তবে যদি তিনি প্রপার গেম টাইম পান আশা করা যাচ্ছে মোহনবাগানের কিন্তু অন্যতম ভরসা তিনি হতেই পারেন। এরপর চলে
চলে আসি রাইট ব্যাক পজিশনে, সেখানে কিন্তু রয়েছেন আশিস রায়ও গত মরশুমে খুবই ধারাবাহিক ছিলেন এবং মোহনবাগানের রাইট ব্যাক পজিশনটা কিন্তু তার পাকা, এবং আশিস রায় এ মরশুমে আশা করা যাচ্ছে খুব ভালো ফুটবল উপহার দেবেন। এছাড়াও তার ব্যাকআপ হিসেবে, আশিস রায়ের ব্যাকআপ হিসেবে রয়েছেন রবি রানা মেনলি তিনি জুনিয়র দলেই খেলছেন বা রিজার্ভ দলে খেলছেন। তো যখন তিনি সুযোগ পান রবি রানা দু একটা ম্যাচে, তখন তিনি কিন্তু মোহনবাগানের সিনিয়র দলেও খেলেন এবং গত মরশুমে আমরা দেখেছি বেশ কয়েকটা ম্যাচে তাকে খেলতে। এরপর চলে আসি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে, সেখানে কিন্তু রয়েছেন দীপক টাংরি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছেন এবং মোহনবাগানে কিন্তু লাস্ট মরশুমটাও খুব ভালো খেলেছেন। এছাড়া ইন্ডিয়ান টিমেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য। তো দীপক টাংরি কিন্তু তাকে কিন্তু আলাদা করে নজর রাখতেই হবে এবং তিনি যে ডিফেন্সের ওপরে যে রোলটা প্লে করেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যার নাম বলবো তিনি হচ্ছেন গ্লেন মার্টিন্স। তো গ্লেন মার্টিন্স তোমরা সবাই জানো, গ্লেন মার্টিন্সকে তো দর্শকরা একদমই তার খেলা নিয়ে খুশি নয়, তবুও তিনি মোহনবাগান দলে রয়েছেন এবং তিনি এই মরশুমে কিন্তু মেনলি জুনিয়র দলের হয়েই খেলছেন। সিনিয়র দলে তিনি কতটা সুযোগ পাবে সেটা কিন্তু সময়ই বলবে, তবে গ্লেন মার্টিন্সের খেলা কিন্তু সমর্থকরা একদমই পছন্দ করে না। এরপর যার নাম বলবো তিনি হচ্ছেন সালাউদ্দিন কিন্তু এই মরশুমে সবথেকে বড় সাইনিং ছিল রিজার্ভ দলের জন্য এবং তিনি কিন্তু লাস্ট সিএফএল এর ম্যাচে কিন্তু একটা ভালো হ্যাটট্রিকও করেছেন। তো দেখা যাক সালাউদ্দিন তিনি সিনিয়র দলে কতটা সুযোগ পান এবং তাকে কতটা ব্যবহার করে, এবং তিনি কিন্তু লাস্ট দুটো ম্যাচে 4টে গোল করেছেন, সেটাও কিন্তু খুব দৃষ্টির মধ্যে রয়েছে এবং মলিনার কতটা ভরসাযোগ্য হতে পারেন সেটাই কিন্তু দেখার। এরপর যার নাম বলবো তিনি এই মরশুমের ভারতীয়দের মধ্যে অন্যতম সেরা সাইনিং আপুইয়া কিন্তু মিডফিল্ড পজিশনে দুর্দান্ত ভালো খেলেন এবং তিনি লাস্ট মরশুমে যখন মুম্বাইয়ে ছিলেন মুম্বাইও নজর কেটেছেন, ভারতের জাতীয় দলেও নজর কেটেছেন এবং আপুইয়াকে নামার জন্য কিন্তু দৌড়ে অনেকগুলো দল ছিল, সেখান থেকে কিন্তু মোহনবাগান তাকে ছিনিয়ে এনেছে বলা যায় এবং আপুইয়া কিন্তু যথেষ্ট ভালো মানের একজন প্লেয়ার। তো দেখা যাক আপুইয়া এ মরশুমে মোহনবাগান জার্সিকে তিনি কতটা সমর্থকদের নজর কাড়েন। নেক্সট যার নাম বলবো তিনি হচ্ছেন অনিরুদ্ধ থাপা গত মরশুমে যে খুব মোহনবাগানে যে ভালোভাবে সুযোগ পেয়েছেন সেটা একদমই নয়, তবে যেটুকু সুযোগ পেয়েছেন তিনি কিন্তু কাজে লাগিয়েছেন এবং মোহনবাগানের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছেন। এছাড়া তিনি ভারতীয় দলের সদস্য, সেখানেও তিনি দুর্দান্ত খেলেন এবং অনিরুদ্ধ থাপা কিন্তু এই লাস্ট টুর্নামেন্টের ম্যাচে তিনি কিন্তু একটা গোল করেছেন। তো সব মিলে কিন্তু অনিরুদ্ধ থাপাও কিন্তু এই মরশুমে মোহনবাগানের অন্যতম ভরসার জায়গা হতে চলেছে। নেক্সট যার নাম হলো তিনি হচ্ছেন অভিষেক সূর্যবংশী গত মরশুমে রিজার্ভ দল থেকে সিনিয়র দলে এসে কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং কিছু কিছু ম্যাচে কিন্তু তিনি একদম নজর কাড়া ফুটবল খেলেছেন, মানে বিদেশিদের থেকেও খুব ভালো ফুটবল খেলেছেন। তো এই প্লেয়ারটির দিকেও নজর থাকবে এই মরশুমে, যদিও এই মরশুমে তার একদম অফ ফর্ম চলছে, সেটা কিন্তু সিএফএল এর ম্যাচ দেখলেই তোমরা বুঝতে পারবে। সিএফএল এ কিন্তু তিনি একদমই ভালো খেলতে পারছেন না, দেখা যাক সেই অফ ফর্ম কাটিয়ে তিনি আবার নিজের পুরনো ছন্দে ফিরতে পারে কিনা। এরপর চলে আসি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের কথায়, সেখানে কিন্তু রয়েছে দিমিত্রি পেটাটস, মোহনবাগানের এই মুহূর্তে নয়নের মণি, মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেটাটস। তো দিমিত্রি পেটাটসকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তিনি গত মরশুমেও মোহনবাগানের সেরা প্লেয়ার ছিলেন এবং তাকে ছাড়া কিন্তু মোহনবাগান দল এই মুহূর্তে ভাবাই যায় না। তিনিও মোহনবাগানকে খুব ভালোবাসেন এবং তার সাথে কিন্তু মোহনবাগান আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো এই দিমিত্রি পেটাটস মোহনবাগানের এ মরশুমে যে প্রাণভোমরা হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখেন না। তারপর যার নাম বলবো তিনিও ভারতীয় ফুটবলার আইকন সাহাল আব্দুল সামাদ। এই প্লেয়ারটিও কিন্তু গত মরশুমে যেটুকু সুযোগ পেয়েছেন খুব ভালো ফুটবল খেলেছেন, যদিও চোট আঘাতের মধ্যে অনেকটা কেটেছে গত মরশুমটা, তবে যেটুকু খেলেছেন বা যেটুকু মাঠে ছিলেন তিনি কিন্তু দৃষ্টিনন্দন ফুটবল খেলেছেন, ছোট ছোট পাস এবং স্কিল সেগুলো কিন্তু সাহাল আব্দুল সামাদের একটা সম্পদ। তো সাহাল আব্দুল সামাদ এ মরশুমে যথেষ্ট ভালো ফুটবল খেলবে সেটাই আশা করা যায় এবং লাস্ট টুর্নামেন্টের ম্যাচেও কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন যেভাবে, সেইটাও কিন্তু খুব দৃষ্টিনন্দন লেগেছে। নেক্সট যার নাম বলবো তিনি হচ্ছেন আশিক কুরুনিয়ান কিন্তু গত মরশুমটা পুরোটাই চোটগ্রস্ত হিসাবে কেটেছে এবং কাপ জেতার পর তাকে কিন্তু আর মাঠে দেখাই যায়নি। তো এবার কিন্তু তিনি ফিরে এসেছেন, আবার আশা করা আছে তিনি তার পুরনো ফর্মেই তিনি খেলতে পারবেন এবং ডুরান্ডের গত ম্যাচে তিনি কিন্তু মাঠে নেমেছিলেন এবং মাঠে নেমে কিন্তু যথেষ্ট ভালো খেলেছিলেন। তো আশা করা যাচ্ছে এই মরশুমে তিনি আবার আগের মতন ফিরে আসবেন। তো দেখা যাক আশিক কুরুনিয়া নিজের নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। এরপর যার নাম বলবো তিনি হচ্ছেন ইঞ্জন সিং। তো এই প্লেয়ারটি জুনিয়র দলেই মেনলি খেলেন, মাঝে মাঝে যদি সুযোগ পান সিনিয়র দলে 2-1টা ম্যাচে খেলেন, তবে সিনিয়র দলে খুব একটা গেম টাইম পান না, মেনলি জুনিয়র দলেরই প্লেয়ার এবং জুনিয়র দল থেকে তার লক্ষ্য থাকবে সিনিয়র দলে উঠে আসা। এবং টাইসন সিং, নেক্সট নাম হচ্ছে টাইসন সিং কিন্তু জুনিয়র দলের হয় খুব নজর কাড়া ফুটবল খেলেন এবং জুনিয়র বা রিজার্ভ দলের কিন্তু অন্যতম সেরা মুখ টাইসন সিং এর ফ্রি কিকগুলো কিন্তু খুব সুন্দর। তো তাকে কিন্তু আরও ভালোভাবে
ভালোভাবে খেলতে হবে এবং তাহলেই কিন্তু তিনি সিনিয়র দলে সুযোগ পাবেন। এরপর চলে আসি ফরওয়ার্ড লাইনের কথায়। ফরওয়ার্ড লাইন তো মোহনবাগানের এই মরশুমের সেরা, যে কোনো দলকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ফরওয়ার্ড লাইন। এবং প্রথমেই যার নাম বলবো এই মরশুমের সবথেকে বড় সাইনিং, সেটা সারা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রেও জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেনকে নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর অনেক কিছু হয়েছে এবং তোমরা জানো যে জেমি ম্যাকলারেন নামই কিন্তু সবথেকে লাস্টে ঘোষণা করা হয়েছিল এবং মোহনবাগানের সবথেকে বড় দামি প্লেয়ার হচ্ছে জেমি ম্যাকলারেন। তো এই প্লেয়ারটিকে নিয়ে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা রয়েছে মোহনবাগান সমর্থকদের এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়ান এ লিগের সর্বোচ্চ হাইয়েস্ট স্কোরার, অল টাইম হাইয়েস্ট স্কোরার এবং যেই দলে তিনি খেলতেন সেই দলেরও হাইয়েস্ট স্কোরার। তো দেখা যাক মোহনবাগানে এসে সেই গোলের যে ধারা, সেই ধারাটা বজায় রাখতে পারে কিনা এবং মোহনবাগানকে আরও অনেক উঁচুতে নিয়ে যেতে পারে কিনা। এবং তার উপর কিন্তু দায়িত্ব রয়েছে এএফসির কম্পিটিশানে, অর্থাৎ এসিএল যে চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে যাতে ভালো ফল করে বা ভালো গোল করতে পারে সেটার জন্য কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক তিনি প্রায় 12 কোটি টাকার প্লেয়ার সেই মান রাখতে পারে কিনা। নেক্সট নাম যার বলবো তিনি হচ্ছেন জেসন কামিংস। গত মরশুমে এসেছিলেন জেমি ম্যাকলারেনের মতনই, কিন্তু তার প্রতিও প্রত্যাশা ছিল, তবে প্রত্যাশা অনুযায়ী কিন্তু তিনি খুব একটা ভালো খেলতে পারেননি গত মরশুমের প্রথম দিকটায়। তবে শেষ দিকে এসে তিনি কিন্তু নিজের চাচ্ছি নিয়েছেন এবং এ মরশুমেও তিনি কিন্তু প্রথম ডুরান্ডের প্রথম ম্যাচে তিনি নেমেছিলেন, সেখানে কিন্তু 2টো গোল করেছেন। আশা করা যাচ্ছে তিনি কিন্তু নিজের ছন্দ ফিরে পাবেন এবং সেই পুরনো জেসন কামিংসকে কিন্তু আমরা দেখতে পাবো এবং তিনি কিন্তু গোলের পর গোল করবেন, সেটাই কিন্তু আশা রাখা যায়। নেক্সট নাম যার বলবো তিনি হচ্ছেন মনবীর সিং, ভারতীয় দলের অন্যতম সদস্য। মোহনবাগানেও কিন্তু যথেষ্ট গোল করেছেন, গত মরশুমেও যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং মনবীর সিংও কিন্তু মোহনবাগান স্ট্রাইকারের মধ্যে অন্যতম একটা নাম এবং মনবীর সিংকে ছাড়া কিন্তু মোহনবাগানের স্ট্রাইকিং লাইন আপ ভাবা যায় না। তো মনবীর সিংকেও কিন্তু এবার নজরে রাখতে হবে। মনবীর সিং আলাদা করে তিনি কি করেন বা কটা গোল করেন সেটাও কিন্তু নজরে রাখতে হবে। এরপর যার নাম বলবো তিনি হচ্ছেন লিস্টন কোলাসো। লিস্টন কোলাসো গত ম্যাচ ডুরান্ডের ম্যাচে প্রথম ম্যাচে নেমেই তিনি কিন্তু গোল করেছেন এবং তিনি অ্যাজ ইউজুয়াল খুব ভালো খেলেন, তবে লাস্ট মরশুমটা তার খুব একটা ভালো যায়নি, তিনি কিন্তু একটু অফ ফর্মে ছিলেন। আশা করা যাচ্ছে সেই অফ ফর্ম কাটিয়ে এবার কিন্তু তিনি আবার তার নিজের পুরনো ছন্দে ফিরে পাবেন এবং লিস্টন কোলাসো কিন্তু আবার গোলের পর গোল করবেন। নেক্সট নাম যার বলবো তিনি হচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট। এবছর কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে মোহনবাগানে, একটা বড় সাইনিং। ভাবাই হয়নি যে গ্রেগ স্টুয়ার্টকে আনা হতে পারে, তবে শেষ পর্যন্ত কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ষষ্ঠ বিদেশি হিসেবে সই করানো হয়েছে এবং প্রথম ম্যাচে 10 মিনিটের জন্য নেমেছিলেন ডুরান্ডের প্রথম ম্যাচে, সেখানে নেমেই কিন্তু তিনি দুর্দান্ত একটা গোল করেছেন এবং সবাইকে বোকা বানিয়ে দিয়ে সেই গোলটা করে গেছেন। এবং আশা করা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট যে ধরনের প্লেয়ার, তাতে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ কিন্তু আরও শক্তিশালী হয়েছে এবং তার যে দৃষ্টিনন্দন ফুটবল, সেই ফুটবলের উপর ভর করে মোহনবাগান হয়তো আরও ভালো ফুটবল উপহার দেবেন। এরপর যে দুজনের নাম বলবো তার প্রথমজন হচ্ছেন ফারদিন আলী মোল্লা। তো ফারদিন আলী মোল্লা কিন্তু মেনলি তিনি জুনিয়র দলের হয়ে খেলছেন এবং এমনি যদি সুযোগ পান সিনিয়র দলে সেখানে কিন্তু খেলার সুযোগ খুব একটা পান না, কারণ গেম টাইম খুব একটা পান না। তো দেখা যাক ফারদিন আলী মোল্লার অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে এবং অনেক আরও কিন্তু যে সুযোগগুলো পাচ্ছে সেই সুযোগগুলো কাজে লাগানোর দরকার আছে, সেটা যদি করতে পারে তাহলে কিন্তু তিনি সিনিয়র দলে সুযোগ পাবেন। আর শেষ নাম যার বলবো তিনি হচ্ছেন সোহেল আহমেদ ভাট। জুনিয়র দলের মধ্যে কিন্তু অন্যতম সেরা মুভ, অন্যতম সেরা স্ট্রাইকার এবং তিনি কিন্তু প্রত্যেক ম্যাচেই প্রায় গোল করছেন, সেটা জুনিয়র দল হোক বা সিনিয়র দল হোক। সিনিয়র দলেও তিনি সুযোগ পেলে তিনি কিন্তু গোল করার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু সিএফএল এর ম্যাচে হ্যাট্রিকও করেছেন। সব মিলে কিন্তু সোহেল আহমেদ ভাট যথেষ্ট ভালো একজন ফুটবলার, তাকে যদি ঠিকভাবে ঘষে মেজে তৈরি করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ফরওয়ার্ড লাইনের অন্যতম সম্পদ হতে চলেছে। তো দেখা যাক সোহেল আহমেদ ভাট ভবিষ্যতে মোহনবাগানের অন্যতম সেরা তারকা হতে পারে কিনা। তো এই ছিল মোহনবাগানের পুরো স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে কিন্তু মোহনবাগান আগামী যে টুর্নামেন্টগুলো হবে, অর্থাৎ ডুরান্ড কাপের ডার্বি থেকে শুরু করে তারপর রয়েছে আইএসএল রয়েছে, সুপার কাপ রয়েছে, এসিএল 2 রয়েছে, এই সমস্ত টুর্নামেন্টে এই প্লেয়াররাই খেলবে। এর মধ্যে কিন্তু আর খুব বেশি জন অ্যাড হওয়ার নেই, অ্যাড হলে একজনই অ্যাড হতে পারে, সেটা কিন্তু তোমরা জানো। কেরালা ব্লাস্টার্সের সাথে একটা কথাবার্তা চলছে প্রীতম কোটালের, সেই প্রীতম কোটালকে যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই স্কোয়াডে আরও একজন অ্যাড হবে, আর সেটা না হলে কিন্তু এটাই মোটামুটি ফাইনাল স্কোয়াড। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই স্কোয়াডটা কেমন